চোরাবালি খুব ভয়ঙ্কর একটা জায়গা। কখনো যদি আপনি পড়ে থাকেন বা সেরকম সিচুয়েশন আপনি যদি কখনো দেখেন, সেই জায়গাতে আপনি যতই নিজেকে রিলিজ করার চেষ্টা করবেন, আপনি যতই মুভমেন্ট করার চেষ্টা করবেন, যতই বেরিয়ে আসার চেষ্টা করবেন, ততই আপনি ভিতরে ঢুকতে থাকবেন, বিপদগ্রস্ত হতে থাকবেন, আরও ভয়ঙ্কর একটা রূপ দেখতে থাকবেন। আপনার জন্যে আরও বেশি জীবনাশের ঘটনা ঘটতে পারে। তো আপনি যতই বেশি মুভমেন্ট করেন না কেন, আপনি তত বেশি ভিতরে ঢুকতে থাকবেন চোরাবালির ভিতরে। চোরাবালি থেকে ফিরে আসার ঘটনা যেমন রেয়ার। তো কেন এই চোরাবালির ঘটনাটা বললাম, কেন এই চোরাবালির টপিক্সটা নিয়ে আসলাম, সেই বিষয়ে আমরা এখন আলোচনা করব। তো আপনারা যারা আমার ভিউয়ার্স, তারা ভিডিওটা পুরোটাই দেখবেন, তাহলেই ভালো করে আমরা সেই জায়গাটাতে আপনি বুঝতে পারবেন। তো আসুন সেই বিষয় নিয়ে আলোচনা করি। আলোচনার শুরুতে হচ্ছে বাংলাদেশ জিম্বাবুয়ে গতকালকে টি-20 ম্যাচ অনুষ্ঠিত হয়। সেখানে বাংলাদেশ জিম্বাবুয়েকে জয়লাভ করে। তো জয়লাভ করার পরে তারপরও বাংলাদেশের যে অস্বস্তির জায়গাগুলো তৈরি হয়, যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো উঠে আসে, তার মধ্যে অন্যতম হচ্ছে ওপেনিং জায়গাতে হচ্ছে লিটন কুমার দাসের 1 রান করে আউট হয়ে যাওয়া। তো সেই বাংলাদেশ, আপনারা এনি ফরম্যাটে বাংলাদেশ লাস্ট কয়েকটা ফরম্যাটে আপনি যে পজিশনটাতে বাংলাদেশকে সবচেয়ে বেশি স্ট্রাগল করতে হয়েছে, তার সেই জায়গাটা হচ্ছে ওপেনিং স্লটটা। তো এই স্লটটাতে হচ্ছে আমার কোনো ব্যাটসম্যান সেরকমভাবে ধারাবাহিকভাবে সে পারফরমেন্সটা করতে না পারা, এবং বাংলাদেশকে যে কোনো ফরম্যাটে শুরুতেই যেভাবে বড় ধাক্কাটা আসে, সে এই স্লটটা থেকে ওই ধরনের ধাক্কাটা বাংলাদেশ দলকে ফেস করতে হয়। তো সেরকমই ঘটনা লিটন কুমার দাস এই চোরাবালির সাথে সেই ঘটনাটা অনেকটাই যেন ওতপ্রোতভাবে জড়িত। লিটন কুমার দাসের প্রতি যে ফেক কনফিডেন্স, তাকে দলের সাথে ক্যারি করা, এবং চোরাবালির মতোই তাকে সে যতই প্রেশার রিলিজ করার চেষ্টা করতেছে, ততই যেন তার কনফিডেন্স লেভেলটা আরও বেশি লো হচ্ছে, তার যে পারফরমেন্সটা আরও বেশি যেন লোয়ার পর্যায়ে চলে যাচ্ছে। তো সেরকমই অবস্থার তৈরি হয়েছে। তো এবং তার প্রতি সেই ফেক কনফিডেন্সটাই তার ক্যারিয়ারে অনেক একটা খারাপ পজিশনের দিকে নিয়ে যাচ্ছে, এবং এরকমটাই আমরা দেখতে পাচ্ছি। এবং লাস্ট লিটন কুমার দাসের যদি আমরা ওয়ানডে, টি-20 টেস্ট মিলে 10টা ইনিংস আমরা খেয়াল করি, 10টা ইনিংসের মধ্যে 4টাতে লিটন কুমার দাস 0 রানে আউট হয়। এবং সেই দলগুলো, অপোনেন্ট টিমগুলোও যদি আমরা দেখি, জিম্বাবুয়ে, শ্রীলঙ্কা, তো লিটন কুমার দাসের লাস্ট 10টা ইনিংসের যদি আমরা পরিসংখ্যান দেখি, টি-20 ফরম্যাটে তার রান লাস্ট 4টা ইনিংসে তার রান 1, 7, 36 এবং 0, এবং শেষ 2টা ওডিআই ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে দুটোতেই লিটন কুমার দাস ডাক মারে। এবং শেষ যদি আমরা তার টেস্ট 4টা ইনিংস দেখি, 4, 38, 25 এবং 0। তো লিটন কুমার দাসের শুধু শেষ 10টা ইনিংসে না, তার যদি শেষ আমরা 20 থেকে 15টা ইনিংস যদি পরিসংখ্যানগুলো একটু ঘাটাঘাটির চেষ্টা করি, তার সে কাছে বাংলাদেশের ক্রিকেট ফ্যানদের যে পরিমাণ এক্সপেকটেশনের জায়গা ছিল, তার পুরোপুরি দিতে ব্যর্থ হয় লিটন কুমার দাস। তো সেই জায়গাতে আমাদের টি-20 ওয়ার্ল্ড কাপ জুন মাসে, তো আমরা লাস্ট ওয়ার্ল্ড কাপে একটা এক্সপেরিমেন্টের উপর দিয়ে গিয়েছিলাম, লাস্ট এশিয়া কাপে আমরা এক্সপেরিমেন্টের উপর দিয়ে গেছিলাম। তো আমাদের এক্সপেরিমেন্টের ধারাবাহিকতার যেন শেষ নেই, আমাদের এক্সপেরিমেন্ট চলতেই আছে একটার পর একটা। তো আর কত এক্সপেরিমেন্ট করলে আমরা সেই প্রত্যাশিত পারফরমেন্সটা বের করতে পারবো আমাদের খেলোয়াড়দের মাঝ থেকে। তো সেরকমটাই একটা দেখার বিষয়। আমরা কিন্তু সেই চোরাবালি থেকে ফিরে আসার গল্পটা যেমন রেয়ার, কিন্তু সেই ফিরে আসার গল্পটাও কিন্তু অনেক সুন্দরতম হয়। তো সেই জায়গায় বাংলাদেশের খেলোয়াড়দের রিকভার করে কামব্যাক করার গল্পটাও কিন্তু খুবই রেয়ার। তো কালকের ম্যাচটাতে তাকে যখন উইকেট কিপিং থেকে সরিয়ে নেওয়া হয়, সেখানেও লিটন কুমার দাসের কিন্তু অনেকটা অস্বস্তির জায়গা তৈরি হয়। তো এরকম অস্বস্তির জায়গা থেকে প্রত্যাশিত পারফরমেন্সটাও বের করা অনেক কঠিন। তো সেই জায়গায় আমরা যদি বাইরের ইন্টারন্যাশনাল ক্রিকেটে যদি আমরা অন্যান্য দেশের যদি আমরা খেলোয়াড়দের ফিরে আসার গল্পগুলো দেখি, দীনেশ কার্তিক, তো অসাধারণ কামব্যাক। তো এরকমটাই হচ্ছে লিটন কুমার দাস। আর যে আমাদের টি-20 ওয়ার্ল্ড কাপ সামনে, তো সে জায়গায় কিন্তু এক্সপেরিমেন্ট আর করতে দেয়, এক্সপেরিমেন্টের আর কিন্তু কোনো জায়গা নেই। তো সেখানে
অলরেডি তানজিদ হাসান তামিমের যে কথাটা চলে আসতেছে, তানজিদ হাসান তামিম কিন্তু শ্রীলঙ্কার বিপক্ষে লাস্ট যে ওয়ানডে ম্যাচটা সেখানে কনকাশন সাব হিসেবে তিনি খেলতে নামেন এবং 81 বলে 84 রানের একটা ইনিংস খেলেন অসাধারণ। সেখান থেকে তানজিদ হাসান তামিম কিন্তু আলোচনার জায়গাটা তৈরি করেন। তারপরে তিনি লাস্ট কালকে জিম্বাবুয়ের বিপক্ষে টি-20 ফরম্যাটে তার ডেবু হয় এবং তাকে নিয়ে বিশ্বকাপে তাকে নিয়েই যে পরিমাণ প্ল্যানিংটা ছিল তারই কিন্তু নমুনা হচ্ছে আপনার জিম্বাবুয়ের বিপক্ষে তাকে সিরিজে রাখা। এবং সেই জায়গা থেকে তানজিদ হাসান তামিম যদিও হচ্ছে তিনি 3টা লাইফ পান, কিন্তু তার যে পারফরমেন্স 47 বলে 67 রান করেন এবং সেখানে তিনি যে ধরনের শটগুলো খেলেন, হাফ বলি লেন্থের বলগুলোকে যেভাবে তিনি বাউন্ডারি মারেন, আপনার স্লট জোনের বলগুলোকে যেভাবে তিনি মিড উইকেটের উপর দিয়ে, আপনার বাউন্স বলগুলোকে যেভাবে তিনি হচ্ছে কাভারের উপর দিয়ে, আপনার মিড উইকেটের উপর দিয়ে, আপনার লং অনের উপর দিয়ে যেভাবে বাউন্ডারি ওভার বাউন্ডারিতে পরিণত করেন, তো বুঝতে পারতেছেন তানজিদ হাসান তামিমের যে জায়গাটা ছিল বাউন্স বলে একটা হচ্ছে দুর্বলতা, কিন্তু সেই দুর্বলতা তিনি কাটিয়ে উঠতে পেরেছেন এবং সে জায়গায় তানজিদ হাসান তামিম হতে পারে এবারের বাংলাদেশের বিশ্বকাপের জন্যে ওপেনিংয়ের অল্টারনেটিভ একটা বেস্ট অপশন। তো সেটা চিন্তা করে সৌম্য সরকার অনেকটা ফর্মে আছেন। তো সৌম্য সরকার ফিল্ডে কি তানজিদ হাসান তামিমকে বাদ দেওয়া হবে নাকি লিটন কুমার দাসকে বাদ দেওয়া হবে? তো আমার মতামত অনুযায়ী লিটন কুমার দাস যেহেতু তিনি রান পাচ্ছেন না, তিনি অনেকটা প্রেশারের মধ্যে আছেন, তিনি তার প্রেশারটা রিলিজ করার জন্য অনেক অপশন পেয়েছেন, অনেক সুযোগ পেয়েছেন, কিন্তু সেই সুযোগগুলো কাজে লাগাতে পারেননি। তো আমি মনে করি লিটন কুমার দাসকে এখন বিশ্রামে দেওয়া উচিত। লিটন কুমার দাসের পরিবর্তে তানজিদ হাসান তামিম এবং সৌম্য সরকারকে ওপেনিং জায়গাটাতে একটু সুযোগ দেওয়া উচিত এবং সেই জায়গা থেকে বাংলাদেশ হয়তো একটা বেটার অপশন খুঁজে পাবে, যে জায়গাটাতে বাংলাদেশ অনেক দিন থেকে অনেক বেশি স্ট্রাগল করে আসতেছে। কামব্যাক করার গল্পটা আরও বেশি সুন্দর হোক এবং বাংলাদেশ ক্রিকেটে তার যে ভূমিকা ছিল, তার যে বাংলাদেশ ক্রিকেটে দেওয়ার মতো আরও অনেক কিছু আছে, সেটা আমরা আবারও ক্রিকেটে তার মাধ্যমেই দেখতে চাই এবং সেটাই তিনি করে দেখাবে। আল্লাহ হাফেজ।